যে মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে যারা এখন মুসলিমদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন, এমনকি তৃণমূলের বহু নেতাকর্মী, মুসলিম নেতাকর্মী, তারাও বিভ্রান্ত মুখ্যমন্ত্রী এটা কি বললেন। তো দরকার এই আন্দোলনে সমস্ত ধর্মের মানুষকে সামিল করানো, কারণ বিজেপি আজকে মুসলিমদের দেবত্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি লুট করছে, আগামী দিনে খ্রিস্টানদের করবে, বুদ্ধিস্টদের করবে, লাস্টে হিন্দুদের সম্পত্তি পর্যন্ত কিনে নেয়। অনেকে ফোন করেন বিভিন্ন জায়গা থেকে সবাই বক্তব্য রাখার জন্য। আমি বহু জায়গায় আগে জিজ্ঞাসা করি যে আপনারা সভাটা কোথায়, কোনো রাস্তার পাশে হচ্ছে, কোনো হাইওয়ের পাশে হচ্ছে? বলে হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে বলি আপনাদের সবাই আমি যাব না। এরকম বহু হয়েছে ঘটনা, আমি যাইনি। কারণ আমার আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে, আমার আন্দোলনটা অন্য ধর্মের বিরুদ্ধে নয়, অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে। প্রতি মুখ্যমন্ত্রী ওয়াকফ আন্দোলন নিয়ে একটা হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন পশ্চিমবাংলায় ওয়াকফ বিরোধী আন্দোলন করা যাবে না, এবং এই নিয়ে গন্ডগোল হলে আমার থেকে বেশি খারাপ কেউ হবে না, আমি তাদের শত্রু হয়ে যাব। এটা নিয়ে বিভিন্ন মুসলিম নেতা কর্মী এবং বিভিন্ন ওয়াকফ বিরোধী আন্দোলনের যারা সমস্ত নেতৃত্ব দিচ্ছিলেন সেরকম সংগঠন এবং সোশ্যাল মিডিয়ার বিপ্লবীরা প্রচন্ড ক্ষেপে গেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একদম হুঙ্কার ছেড়েছেন। তিনি দিল্লিতে গিয়ে কেন আন্দোলন করতে বলছেন, কেন আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, কেন আমরা আন্দোলন করতে পারবো না, সাংবিধানিক অধিকার। বিষয়টা হচ্ছে তার বক্তব্য দেওয়ার কারণ কি, এই বিষয়টা নিয়ে সেইভাবে কোনো টিএমসি নেতা হোক বা কোনো মানে সামাজিক মাধ্যমে বা সমাজকর্মী কেউই বা কোনো সাংবাদিক এই বিষয় নিয়ে বিশ্লেষণ করেননি। তো আমি মোটামুটি যেটুকু বুঝেছি, এবং আমি এই যে মুখ্যমন্ত্রী বলার বহু আগে থেকে মুর্শিদাবাদের মিছিলকে কেন্দ্র করে যে গন্ডগোল হয় এবং তার থেকে দাঙ্গা হয়, সেই সময় আমি ফেসবুকে একটা, যেদিনকের ঘটনা মুর্শিদাবাদে, সেদিনই ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। আমি লিখেছিলাম যে ওয়াকফ বিরোধী আন্দোলন করতে গেলে কৃষক আন্দোলন, দিল্লিতে সেই ঐতিহাসিক কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে এবং সেই অনুযায়ী আন্দোলনটা চালাতে হবে। কিন্তু সেই পোস্টে প্রচুর হাজার হাজার মানুষ লাইক করেছিল, কিন্তু আমার কথার মর্ম বস্তু বুঝতে পারেনি। কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে ধারাবাহিকভাবে পশ্চিমবাংলায় বহু জায়গা মিছিল মিটিংয়ে ছোটখাটো ছোট বড় অনেক অশান্তি ঘটেছে, কিন্তু এই বিষয় নিয়ে সরাসরি অ্যাকচুয়ালি বিশ্লেষণ করার চেষ্টা করেনি কোনো নেতাই। গত 26 তারিখে ওয়াকফ বিরোধী একটা বিশাল বড় জমায়েতের ডাক দিয়েছিল মুসলিম পার্সোনাল ল বোর্ড, এবং সেটা ব্রিগেডে, ধর্মতলা ব্রিগেডে। কিন্তু সেটা সেনাবাহিনীর রাজি ছিল না, তারা পারমিশন দেয়নি বলে সেটা কোর্টে গড়িয়েছে, মামলাটা এখনো ঝুলে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রতি মুর্শিদাবাদে গেছেন, সেই দাঙ্গা বিধ্বস্ত শামসেরগঞ্জ, সুতি, দুলিয়ান বিভিন্ন এলাকায় তিনি ঘুরেছেন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের কাছে তিনি দেখা করেছেন ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে কেন তিনি এই কথাটা বলেছেন সেটা বোঝার মতো দক্ষতা সাধারণভাবে আন্দোলন কর্মীদেরও নেই, কিংবা যারা সাধারণ মানুষ তাদের পক্ষেও নেই। প্রথমত আমি আমার তরফ থেকে আমার যেটা মনে হয়েছে, আমি এই মুখ্যমন্ত্রী বলার বহু আগে থেকে কিন্তু এই কথাইগুলোই বলছিলাম যে কৃষক আন্দোলন দিয়ে শিক্ষা নাও, দিল্লি দখল নাও, আন্দোলনটাকে দিল্লিতে কেন্দ্রীভূত করো। আমার কথাটা অনেকে তখন লাইক করেছে কিন্তু বোঝেনি। প্রথমত এখানে বুঝতে হবে যে ওয়াকফ আইনটা কিন্তু বিজেপি যে সংশোধনী নিয়ে এসছে সেটা মূলত মুসলিমদেরকে খেপিয়ে তোলার জন্য। এটা একটি সাম্প্রদায়িক, একটা সম্প্রদায়কে টার্গেট করে সাম্প্রদায়িক আইন। এটা আর 5টা সাধারণ আইনের মতো কোনো আইন নয়। এটা কোনো শ্রম কোড কিংবা কৃষি বিল বা ইত্যাদি অন্য কোনো ধরনের বিষয় নয়। এটা পুরোপুরি একটা সম্প্রদায়কে টার্গেট করে একটা সাম্প্রদায়িক আইন। এই বিষয়টা বুঝতে গেলে আপনাদের বুঝতে হবে যে অন্য আইনের সাথে ওয়াকফ বিরোধী এই আইনের পার্থক্যটা কোথায়। ওয়াকফ আইনটাকে শুধুমাত্র নিয়ে আসা হয়েছিল মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে, তাদের ধর্মীয় সম্পত্তি, দেবোত্তর সম্পত্তিকে দখল করার জন্য এবং এই সম্প্রদায়কে খেপিয়ে তোলার জন্য। বিগত কয়েক বছর ধরে বিজেপি বারবার চেষ্টা করেছে মুসলিমদেরকে খেপিয়ে তোলার, কিন্তু মুসলিম সম্প্রদায় তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় সমস্ত বিষয়টাকে কিন্তু তারা হজম করেছে, সহ্য করেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু বিজেপি জানে যে এর আগে 3 তালাক, অমুক তমুক ইত্যাদি আইন নিয়ে এসছে, সেটা নিয়ে খুব একটা রিয়াকশন না দিলেও ওয়াকফ নিয়ে কিন্তু তারা
এটা নিয়ে তারা রাস্তায় নামবে এবং একটা হিংসাত্মক আন্দোলনের দিকে যেতে পারে, এবং সেটাকে মাধ্যম করে বিজেপি কিন্তু হিন্দু ভোটকে এক জায়গায় টেনে নেওয়ার একটা কৌশল হিসাবে এরা কিন্তু এটা নিয়ে এসছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিজেপি যখন এরকম একটা ষড়যন্ত্রমূলক আইন নিয়ে এসেছে, সেই বিষয়টা, সেই বোধটা আমাদের আন্দোলনকর্মী বহু নেতা মন্ত্রী, আন্দোলনকারী বিভিন্ন মুসলিম লিডারদের মধ্যেও নেই, সাধারণভাবে অনেক মানবাধিকার কর্মী তাদের মধ্যেও নেই। হ্যাঁ, মুখ্যমন্ত্রী একটা জায়গায় ভুল বলেছেন, সেটা হচ্ছে তিনি বলছেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না যদি কেউ এটা আন্দোলন করে। না, আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে সেই আন্দোলনটায় নামে যে ঘটনাগুলো ঘটছে তাতে লাভবান হচ্ছে বিজেপি। এই যে মুর্শিদাবাদে মিছিল থেকে ইটপাটকেল ছুঁড়েছে মিছিলে কেউ, তারপরে গিয়ে ভাঙচুর, হামলা, পাল্টা হামলা, এই যে ঘটনা ঘটেছে, বহিরাগত লোকদের এনে করানো হয়েছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি আমার নিজের স্বচক্ষে আমি একটা অভিজ্ঞতার কথা বলি। এই ওয়াকআপ বিরোধী বিভিন্ন মিছিল মিটিং এ বক্তব্য রাখি। তো কিছুদিন আগে আমি যখন মেদিনীপুরে একটা নেত্রাকুনি বলে একটা জায়গা, সেখানে একটি সভায় বক্তব্য রাখতে গেছিলাম, এবং সেখানে মিছিলটা হাইওয়ে থেকে ঘুরে এসে একটা সার্ভিস রোডে ডিএম অফিসের গলিতে হওয়ার কথা, এবং সেখানেও মঞ্চ করা হয়েছিল। কিন্তু সভা শুরু হওয়ার পরেও, মানে মিছিল এসে যখন শেষ হলো, গলিতে সবাই ঢুকে গেল, কিছু ছেলে, উটকো ছেলে, চ্যাংড়া ছেলে, তারা জাতীয় পতাকা নিয়ে হাইওয়ে জ্যাম করে দিল অকারণে, কয়েকটা 10-15টা ছেলে। এবং তাদেরকে যখন উদ্যোক্তারা, ইভেন আমিও মঞ্চ থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা রাস্তাটা ছেড়ে দিন, কারণ এই রাস্তায় যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসুবিধায় পড়ছে, এই বিরক্তি করবেন না, কারণ এই আইনটা বিজেপি এনেছে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছেন, কেন রাস্তা বন্ধ করছেন, আপনি এখানে এদিকে চলে আসুন। সেখানে ওই যে উটকো ছেলে পেলে, তাদের মধ্যে দুজন এসে মঞ্চে যে মৌলানা বক্তব্য রাখছিলেন, বয়স্ক মানুষ, তাকে উদ্দেশ্য করে বলছে যে আপনি বক্তব্য রাখার আপনি কাজ করুন, আমরা যা ইচ্ছে তাই করব, আপনাকে দেখতে হবে না। একটা বাচ্চা কয়েকটা ছেলে, তারা একজন মৌলানাকে, বয়স্ক মৌলানাকে, তাকে উদ্দেশ্য করে এটা বলছে। এটা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে আসি এবং তারপরে একটা চায়ের দোকানে বসে যাই। উদ্যোক্তারা বারবার ডাকার চেষ্টা করে, আমি আর যাই না। তারপর যাই হোক, প্রোগ্রাম ওখানে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়, সেখান থেকে চলে গেলাম কাঁথিতে। এই যে ঘটনা, এ থেকে পরিষ্কার যে প্রত্যেকটা মিছিল যে মানুষগুলো ঢোকে, উদ্যোক্তা কিন্তু সবাইকে চেনে না, তারা নির্দিষ্ট কোনো সংগঠন নয়, তারা নির্দিষ্ট কোনো পার্টির নয়, ফলে তাদের উপরে সেই সংগঠনের নিয়ন্ত্রণ থাকে না। একটা 10,000 লোকের মিছিল, সেখানে যদি 50টা বাইরে থেকে লোকও ঢুকে যায়, সেটা তাদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব নয়। এবং তারা যদি এমন কিছু করে বসে যেটায় একটা বিশৃঙ্খলা বা একটা দাঙ্গার রূপ নেয়, তাহলে সে উদ্যোক্তারাও বুঝতে পারবে না। ফলে যে আন্দোলনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, যে আন্দোলনকে আপনি সঠিক দিশায় নিয়ে যেতে পারবেন না, সেরকম আন্দোলন আপনাদের করা উচিত নয়। কারণ এতে যেটা হয় যে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে, বিজেপি এই দাঙ্গায় আক্রান্ত হচ্ছে, সেই মানুষগুলোকে সামনে দেখিয়ে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে, মুসলিমদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। আর সেই আন্দোলন আপনাকে করতেই হবে, সেই আন্দোলন আপনাকে করতেই হবে। অর্থাৎ আপনি বিজেপির থেকে বকলমে টাকা নিয়ে এই ধরনের একটা উচ্ছৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করছেন, বিশৃঙ্খলার চেষ্টা করছেন, অর্থাৎ আপনি বকলমে বিজেপির একজন এজেন্ট হিসেবে কাজ করছেন। এই কারণে মুখ্যমন্ত্রী যখন দেখলেন যে এই যে মুর্শিদাবাদের ঘটনায় একটা মিছিলকে কেন্দ্র করে তারপরে যে ঘটনা ছড়িয়ে গেল, টানা 3 দিন ধরে দাঙ্গা হাঙ্গামা হলো, খুনোখুনি হলো, ফলে সেখানে একজন মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের দায়িত্ব হিসেবে তিনি চাইবেন যে এই ধরনের অশান্তি ভবিষ্যতে না হোক, এই জন্য একটা কড়া বার্তা দিয়েছেন। আমি এখানে অন্যায় মনে করি না, কিন্তু সাংবিধানিক জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটুকু, এই অংশটা যে আমি আপনাদের বেশি শত্রু হব, তিনি করতে পারেন। কিন্তু আপনাদের মনে করিয়ে দিই, কেন্দ্রে যখন রাজ্যসভা, লোকসভা এবং কোনো আইন যখন রাষ্ট্রপতি সই করে দেয়, অর্থাৎ আইনে পরিণত হয়, তখন সেই আইনটার বিরুদ্ধে কোনো রাজ্য সরকার সরাসরি ওপেনলি বিরোধিতা করার ক্ষমতা রাজ্যের নেই। সেক্ষেত্রে 256 নম্বর ধারা অনুযায়ী সেই রাজ্য সরকারকে ইনঅ্যাক্টিভ করে সেখানে রাষ্ট্রপতি শাসনও কিন্তু জারি করতে পারে। ফলে সরকারিভাবে তিনি এই আইনের বিরুদ্ধে করবেন না, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, একাধিক নেতারা করেছেন, সরকারিভাবে হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে যারা এখন মুসলিমদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন, এমনকি তৃণমূলের বহু নেতাকর্মী, মুসলিম নেতাকর্মী, তারাও বিভ্রান্ত মুখ্যমন্ত্রী এটা কি বললেন। সেটা আমি বারবার বলছি, এটা টার্গেট কিন্তু মুসলিম সম্প্রদায়কে খেপিয়ে তুলে দাঙ্গা হাঙ্গামা করানোর জন্য এই আইনটা নিয়ে আসা হয়েছে। কারণ এই দেবোত্তর সম্পত্তির এই
লুট করার জন্য, মুসলিমদের দেবত্ব সম্পত্তি লুট করার জন্য যে আইন, এই আইনটা শুধুমাত্র একটা কমিউনিটিকে টার্গেট করে। এটা কৃষক আন্দোলনের মতো হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন সবার জমি অধিগ্রহণের আইন নয়, এটা পার্টিকুলার একটা সম্প্রদায়কে টার্গেট করে। ফলে আপনি যদি ভাবেন যে না, মুখ্যমন্ত্রী বারণ করেছে তারপরে আমি আন্দোলন করব, আমার সাংবিধানিক অধিকারকে ফলাও করে প্রচার করব, তাহলে সেটা যদি করতে পারেন নিয়ন্ত্রণ রেখে নিজেদের সাংগঠনিক লোকজনকে নিয়ে, তাহলে ঠিক আছে। কিন্তু সেখানে যদি উটকো লোক ঢুকে আবার দাঙ্গা হাঙ্গামা হয়, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো নেওয়া হবেই, উল্টে আপনি বিজেপির হয়ে দালালি করছেন সেটা প্রমাণ হয়ে যাবে। ফলে আন্দোলন করুন। আমি যেমন, আমাকে অনেকে ফোন করেন বিভিন্ন জায়গা থেকে সবাই বক্তব্য রাখার জন্য, আমি বহু জায়গায় আগে জিজ্ঞাসা করি যে আপনারা সভাটা কোথায়, কোনো রাস্তার পাশে হচ্ছে, কোনো হাইওয়ের পাশে হচ্ছে, বলে হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে বলি আপনাদের সবাই আমি যাব না। এরকম বহু হয়েছে ঘটনা, আমি যাইনি। কারণ আমার আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে, আমার আন্দোলনটা অন্য ধর্মের বিরুদ্ধে নয়, অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে নয়, বা যারা এই আন্দোলনের সাথে যুক্ত নয় বা সরাসরি হয়তো সমর্থন বা অসমর্থন কিছুই করছে না, সেই মানুষগুলোকে আমি কেন বিপদে ফেলবো, তাদেরকে কেন বিরক্ত করব, তাদেরকে কেন রাস্তা অবরোধ করে কষ্টের মধ্যে ফেলবো? আমার তো দরকার এই আন্দোলনে সমস্ত ধর্মের মানুষকে সামিল করানো। কারণ বিজেপি আজকে মুসলিমদের দেবত্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি লুট করছে, আগামী দিনে খ্রিস্টানদের করবে, বুদ্ধিস্টদের করবে, লাস্টে হিন্দুদের সম্পত্তি পর্যন্ত কেড়ে নেবে, হিন্দুদের দেবত্ব সম্পত্তি কেড়ে নেবে। আপনাদের ধারণায় নেই, ওয়াকফ সম্পত্তি যা আছে তার থেকে কয়েকশো গুণ বেশি বিভিন্ন মন্দিরের সম্পত্তি রয়েছে, দেবত্ব সম্পত্তি, সেগুলো পর্যন্ত তারা লুট করবে। ফলে এই আন্দোলনে মানুষকে সামিল করার বদলে মানুষে মানুষে দাঙ্গা হয়, এরকম ধরনের আন্দোলন যদি আপনারা করতে চান আপনারা করুন। তবে আমি আপনাদেরকে সরাসরি বিজেপির এজেন্ট হিসাবে প্রমাণ করে ছেড়ে দেবো। আর মুখ্যমন্ত্রী কি বলেছে না বলেছে তার ব্যাপার, কিন্তু যে সতর্কবাণী তিনি দিয়েছেন, যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় ঘটছে, ফলে বিজেপির এই ট্র্যাপে, এই যে একটা সাম্প্রদায়িক ফাঁদ, এই ফাঁদে যদি আপনি পা দেন, তাহলে বুঝতে হবে যে আপনি বকলমে বিজেপির হয়ে অশান্তি তৈরি করার জন্য তাদের হয়ে ভাড়াটে সৈন্য হিসাবে বা নেতা হিসাবে কাজ করছেন। আমি জানি না এরপরে, কারণ বারবার বলছি এই আইনটা কিন্তু অন্য আর 5টা আইনের মতো আইন নয়। এটা একটা সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে উত্তপ্ত করা, তাদেরকে দিয়ে দাঙ্গা হাঙ্গামা করার জন্য এই আইনটা আনা হয়েছে। ফলে গুলিয়ে ফেলবেন না। বেশি বাক স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার ফলাতে গিয়ে এই ওদের পাতা ফাঁদে যদি আপনি পা দেন, তাহলে বুঝতে হবে আপনি ওদেরই লোক, আপনি মুসলিম সমাজের ভালোর জন্য আন্দোলন করছেন না। আর যদি আন্দোলন করতে হয় কোনো বড় মাঠে বা ময়দানে করুন, যাতে কোনো সাধারণ মানুষের অসুবিধা না হয়, বা কোনো রকম নিজেদের ভলেন্টিয়ার দিয়ে পর্যাপ্ত পরিমাণে একটা সংগঠিত আন্দোলন করুন। ওই অকারণে হাইওয়ে জ্যাম করে, রাস্তা জ্যাম করে, মানুষকে বিপদে ফেলে দাঙ্গা হাঙ্গামা করে ওই ধরনের মিছিল মিটিং বন্ধ রাখুন। কিন্তু বড় বড় সমাবেশ আপনারা করুন এখন নির্দিষ্ট গাইডলাইন মেনে, ভলেন্টিয়ার দিয়ে। যাই হোক, আমি জানি না আমার বক্তব্য হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকে পছন্দ নাও করতে পারেন, তবে আমার যেটুকু বক্তব্য এটা দিয়ে দিলাম। বাকি আপনাদের চয়েস, আপনারা কি করবেন, আপনারা বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না সত্যি বুদ্ধি খাটিয়ে শান্তভাবে আন্দোলন করবেন, সেটা আপনার ব্যাপার। যাই হোক, মতামত দিন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে।